আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে এখানে একত্রিত হয়েছি সবাই, এবং খুবই অল্প সময়ে, মানে একদিনও না, অল্প কয়েক ঘন্টার নোটিশে আপনারা এসেছেন। আর আজকে আমরা আলোচনা করব যে ডায়াবেটিস। তা আপনাদের কি মনে হয়, এটা কি একটা রোগ নাকি? ডায়াবেটিস কি? হ্যাঁ, ডায়াবেটিস কি রোগ? আচ্ছা, তো এই রোগে কি হয়? চোখ নষ্ট হয় কি না মানুষের? এটার নাম হলো ডায়াবেটিস রেটিনোপ্যাথি। আর পায়ের আঙ্গুলও কাটা লাগে, জানেন তো, ডায়াবেটিক ফুড হলে। তার মানে এটা তো একটা রোগ নাকি? তারপরে এই যে ডায়াবেটিসের কারণে কিডনি নষ্ট হয়, তা কি জানেন? এটাকে বলে ডায়াবেটিস নেফ্রোপ্যাথি, কিডনি নষ্ট হয়। আর নার্ভ ড্যামেজ হয়, নার্ভ ড্যামেজ হলে তাকে কি বলে? নিউরোপ্যাথি, মানে নার্ভ নষ্ট হয়। তো ডায়াবেটিস রুগীদের নার্ভ যে নষ্ট হয়, এটা বুঝবেন কিভাবে? ওই যে ডায়াবেটিস রুগীর একটা ব্যথা আছে না, ব্যথা দৌড়াদৌড়ি করে, এদিক যায় ওদিক যায়, খুব কষ্ট দেয়, ঘুমাইতে দেয় না, অনেক সময় পা লাথি মারে ঘুমের ভিতরে। তো ডায়াবেটিস রুগীদের এই নার্ভ ড্যামেজ হওয়া, এটার নাম হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি। নিউরোপ্যাথি, নার্ভ নষ্ট হয়, ডায়াবেটিক ফুট হয়, পা কাটতে হয়, চোখ নষ্ট হয়, রেটিনোপ্যাথি হয়, লেজার লাগে, রেটিনার ডিট্যাচমেন্ট হয়, মানুষ অন্ধ হয়ে যেতে পারে। ডায়াবেটিস এর ফলে রক্তের চিনি অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে, এবং দীর্ঘদিন চিকিৎসা করার পরেও দেখবেন যে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে বেরোনো যায় না। রক্তনালীতে ব্লক তৈরির জন্য ডায়াবেটিস একটা বড় ভূমিকা রাখে, মানে রক্তের চিনি বাড়া। আরও আছে অনেক কারণ। রক্তের চিনি বেড়ে গেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে নাকি কমে? আচ্ছা, হার্ট অ্যাটাক কেন হয় তা কি জানেন না? রক্তনালী ব্লক হলে কি হয়? হার্টের রক্তনালী ব্লক হলে কি হয়? পরবর্তীতে হার্টে রক্ত যেতে পারে না। এখন রক্ত যেতে না পারলে হার্ট অক্সিজেন পাবে কোথায়, পুষ্টি পাবে কোথায়? তা এখন আপনারা কি জানেন যে হার্টে ব্লক কিভাবে হয়? রক্তনালীতে চর্বি জমে যায়। চর্বি জমার জন্য ডায়াবেটিস একটা বড় ভূমিকা রাখে। এবং ডায়াবেটিসের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো প্রদাহ বা ইনফ্লামেশন। এই প্রদাহ বাড়ে, ডায়াবেটিস বাড়লে, আবার প্রদাহ বাড়লে ডায়াবেটিস বাড়ে। এবং যার প্রদাহ এবং ডায়াবেটিস, ইনফ্লামেশন এবং ডায়াবেটিস দুটোই থাকে, অবশ্যই যাদের ডায়াবেটিস তাদের দুটোই থাকে, তাদের রক্তনালীতে ব্লক তাড়াতাড়ি হয়, দ্রুততম সময় হয়। তাহলে হার্ট অ্যাটাকের মূল কারণের একটা কি হলো? ডায়াবেটিস। এরপরে ফ্যাটি লিভার, মানে বুঝেন, লিভারে চর্বি জমে যায়, যে অনেকের আছে না, গ্রেড 1, 2, 3। এই লিভারে চর্বি জমে যাওয়া, এটাও দেখা যাচ্ছে যে লিভারে চর্বির ফলে ডায়াবেটিস হয়, অথবা ডায়াবেটিস হওয়ার ফলে লিভারের চর্বি বাড়তে থাকে। দুটোই সত্য, কারণ দুটো একই রকমভাবে ঘটতে থাকে। ধরেন উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস দুটো কিন্তু একেবারে এক মায়ের পেটের আপন ভাইয়ের মতো বা বোনের মতো, যেটাই ধরেন। মানে আপনি যদি দেখবেন যে কারো ডায়াবেটিস আগে আসে, কারো ব্লাড প্রেশার আগে আসে। এখন আসেন ব্রেন, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দরকার কি? ব্রেন। এখন ডায়াবেটিস রোগী যে ভুলে যায় না অনেক সময়। তো এই ভুলে যাওয়ার মূল কারণটা কি? ব্রেন ফাংশনের সমস্যা আছে। এর জন্য ডায়াবেটিসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এছাড়া ব্রেনের প্রদাহ হলে মানুষ ডিপ্রেশন হয়ে যায়, মন খারাপ থাকে, কারণ বলতে পারে না, কি কারণে মন খারাপ জিজ্ঞেস করলে বলতে পারে না, কিন্তু সিরিয়াস মন খারাপ। মেয়েদের আবার বেশি হয় এটা, একটু মুড সুইং করে, কি কারণে মন খারাপ বলতে পারে না, পরে বারবার জিজ্ঞেস করলে উল্টা ধমক খাইতে হয়। কথা বুঝতে পারছেন? তো এখন এই যে ডায়াবেটিস হচ্ছে, আপনারা একটা জিনিস বুঝলেন যে ডায়াবেটিসের ফলে যে ব্রেনের ডিস্টার্ব হয়, এটা তো বুঝছেন। আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা তো আর এখানে ডাক্তার না, তাই না? তা এখন কিন্তু ব্রেনের সমস্যা মানে কি? মানে হলো আপনার মনে থাকে না, মেজাজ খারাপ থাকে, হঠাৎ করে একটা টেনশনে পড়লে বুক ধড়ফড়, কলিজা কাঁপে, মানে টেনশনটা সে কোপ আপ করতে পারে না, টেনশনটা নিতে পারে না। আগে পারতো, এখন পারে না। চাপ লাগে, ব্রেনের মধ্যে চাপ লাগে, তার একটা সমাধান দরকার, সে সমাধানটা চিন্তা করে বের করতে পারতেছে না। আমরা কি হয়, ছোটোবেলায় মনে হচ্ছে অঙ্ক একটা মিলাইতে না পারলে মাথাটা গরম হয়ে যাইতো না, মনে আছে না? এখন জীবনে অনেক দুঃখ কষ্ট,
চ্যালেঞ্জ আসবে। এখন এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্যে ব্রেন ফাংশন ভালো থাকা গুরুত্বপূর্ণ। তাহলে খেয়াল করেন, এটা এমন একটা রোগ যেটাকে আমরা বলি সাইলেন্ট কিলার, নীরবে হত্যা করে ফেলবে আপনাকে। এমনকি এই রোগ হলে বোঝাও যায় না যে আপনার এই রোগটা হয়েছে কিনা। অনেক সময় দেখা যাচ্ছে যে সেই রোগটা হওয়ার অনেক দিন পরে এই রোগের কারণে চোখ নষ্ট হয়েছে, চোখ পরীক্ষা করাইতে যাইয়া ডাক্তার বলতেছে আপনার মনে হয় ডায়াবেটিস, কারণ এটা ডায়াবেটিসের কারণে চোখটা নষ্ট হয়েছে। তার মানে ডায়াবেটিস হয়েছে তো আরও আগে, চোখ নষ্ট হয়ে যাওয়ার পরে সে টের পাইছে ও ডায়াবেটিসের চোখ নষ্ট হয়েছে। তারপরে ঘটনা অনেক দূর গড়ানোর পরে সে টের পাইছে, মানে সহজে বোঝা যায় না। ব্রেন স্ট্রোক মানে প্যারালাইসিস হয়, জানেন আপনারা? ধরেন এদিকে যদি স্ট্রোক করে এই সাইড প্যারালাইসিস, এদিকে স্ট্রোক করলে এই সাইড প্যারালাইসিস। এখন এই প্যারালাইসিসের মূল কারণ কি? ব্রেনে স্ট্রোক করছে। এখন ব্রেন স্ট্রোকের মূল কারণ কি? রক্তনালী ব্লক হয়েছে। রক্তনালীর ব্লক হওয়ার মূল কারণ কি? এই রক্তে চিনি বাড়ছে, চর্বি বাড়ছে, বুঝতে পারছেন? তাহলে অনেকগুলো রোগের সাথে ডায়াবেটিসের সম্পর্ক আছে। এমনকি পুরুষদের পুরুষত্ব বা শক্তি, পুরুষালী শক্তি নষ্ট হয়ে যায় এই ডায়াবেটিসের কারণে। মেয়েদের নারীত্ব নষ্ট হয়ে যায়। অনেক মেয়ে দেখবেন পিসিওএস হয়েছে, পলিসিস্টিক ওভারি, বাচ্চা হচ্ছে না, কারো কারো বুকে লোম গজাইছে, কারো দাড়ি হয়েছে, মোষ হয়েছে, ব্রণ হয়েছে, মাথায় টাক পড়ছে বেটাদের মতো, এই ঘাড়ে আসিল হয়, ঘাড় কালো হয়, বগল কালো হয়, মাসিক হয় না, বাচ্চা হয় না। দাম্পত্য জীবন, বাচ্চা না পাওয়ার কারণে অনেক সমস্যা হচ্ছে, এমনকি ডিভোর্স হয়ে যাচ্ছে। আর কটু কথা শুনতে হয়, অনেক কথা বলে, মহিলারা কিন্তু মহিলাদের ছাড়ে না। একটা মহিলার বাচ্চা না হলে নিজের বান্ধবীও কথা শোনায়। আর পুরুষদের যদি পুরুষালী না থাকে তাহলে তো আরও মানে বেকায়দা অবস্থা। তার এই যে এত কথা বললাম, আরও অনেক কিছু আছে, সব বললে তো আর আজকে তো আমাদের সময় অত বেশি নাই। তাহলে এতগুলো সমস্যা মূল কারণ হলো কি? ডায়াবেটিস। এখন আমি বলতে চাচ্ছি ডায়াবেটিস আসলে কোনো রোগই না, অথচ কতগুলো রোগ আপনার এই ডায়াবেটিসের কারণে হয়। এখন এই কথা বললাম, আমার কাছে প্রমাণ আছে। এই যে আমরা যে পাহাড়ে গেলাম গ্রামে, ওই গ্রামে কারো ডায়াবেটিস আছে? কেন নাই? ওই যে বিভিন্ন গ্রামের ভিতরে যে ওই যারা থাকে পাহাড়িরা, ওদের কি ডায়াবেটিস আছে? ওখানে দেখলাম ৭৬ বছরের একজন লোক, একটা পা নাই, এক পা দিয়ে পাহাড় বেয়ে উঠতেছে, ওই এক পা নিয়ে এসে তার জীবিকা নির্বাহ করতেছে। কিন্তু ওর তো ডায়াবেটিস নাই, কোনো রোগ নাই, প্রেশার নাই, কোনো ওষুধ খায় না, শুধু তার দুর্বলতা আছে, কারণ আসলে কম খাইতে পায়, পুষ্টিকর খাবার খেতে পায় না ওইভাবে, যতটা পরিশ্রম ততটা খেতে পায় না। তাহলে এখন আপনারা বলেন ডায়াবেটিস রোগ হয় কিভাবে? এখন এই রোগটা কাদের হইতেছে? আমরা যারা কায়িক শ্রম করি না, খাই কিন্তু বার্ন করি না। বার্ন করে কেমনে? ব্যায়াম করে, কায়িক শ্রম করে। এই যে পাহাড়ে উঠলে পরিশ্রম হয় না, হাল চাষ করলে পরিশ্রম হয়, ইট ভাঙলে, মাটি কাটলে, কোদাল কোপাইলে, ঢেকি পাড়াইলে পরিশ্রম। যখন পরিশ্রম হবে, শরীর ভালো থাকে, খাবেন হজম হয়ে যাবে। আর যখন আপনি পরিশ্রম করবেন না, খাবেন জমা হয়ে যাবে। এখন যদি আমরা ওই প্রাকৃতিক খাবার খাই তাহলে তো ভালো, কিন্তু আমরা বেশিরভাগ যারা খাচ্ছি প্রাকৃতিক খাবার কি পাচ্ছি? খাচ্ছে কি প্রাকৃতিক খাবার? আমরা কি চাইলে পাইতেছি? একটা দেশি মুরগি, একটা রাতা মোরগ, দেশি মুরগির ডিম চাইলে পাওয়া যায়, একটা নদীর মাছ চাইলে পাওয়া যায়, টাকা দিয়েও কেনা যায় না। তা আমি বোঝাতে চাচ্ছি যে ডায়াবেটিস কোনো রোগই না, কারণ হলো যাদের লাইফস্টাইল ঠিক আছে, মানে যার জীবনে কায়িক শ্রম আছে, যে প্রাকৃতিক খাবার খায়, যে বারবার না খেয়ে 2 বেলা 1 বেলা খায়, ক্ষুধা লাগলে খায়, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করে, রোজা রাখে, তারপর রাত্রে আর্লি ঘুমায়, ভোরে ওঠে। এছাড়া আর একটা বিরাট গুরুত্বপূর্ণ কী জিনিস জানেন? আমাদের স্ট্রেস বেশি, টেনশন বেশি, আমাদের অনেক কিছু হইতে হবে, কোটি কোটি টাকা লাগবে। ওই পাহাড়িরা ওই যেই ঘরে জন্ম নিছে ওখানেই মরে, ওদের দেখেন অত স্বপ্ন নেই কোটি কোটি টাকার, তো ওদের আনন্দ আছে মনের মধ্যে। ওরা জানে পৃথিবী ছেড়ে চলে যাবে, আর আমরা মুসলমানরা জানি যে পৃথিবী ছেড়ে জীবনে যাব না। ওরা জানে যে পৃথিবী ছেড়ে কয়দিন পর চলে যাবে। আর পরিমিতিবোধ আল্লাহ বেশি পছন্দ করেন, অথচ অন্যান্য ধর্মের লোক পরিমিতিবোধ বজায় রাখে, একবার খায়, অল্প একটু খায়, আর আপনারা বেশি করে খান। আপনাদের কোরআন হাদিস তো আপনারা মানতেছেন, সত্যি কথা বলেন তো? আল্লাহ তাআলা পছন্দ করে কি? একবার খাওয়া, পরিমিতিবোধ।
অতিরিক্ত বাড়াবাড়ি এগুলো আল্লাহ পছন্দ করেন না। সীমা লঙ্ঘন আল্লাহ তাআলা পছন্দ করেন না। অতিরিক্ত বাড়াবাড়ি করলে আল্লাহ তাআলা অখুশি হন। তাইলে আমি এবার একটা উদাহরণ দিই। যদি একটা লোক সবসময় কায়িক শ্রম করে বা ব্যায়াম করে, ঠিক আছে, আর যদি সে পরিমিত গ্রহণ করে খাদ্য এবং প্রাকৃতিক যতটা সম্ভব, আর যদি সে আর্লি ঘুমায় ভরে ওঠে, টেনশন এগুলো যদি না করে, তা টেনশন তো চলে আসে, তাই না বোনরা, মা বোনরা? টেনশন এমনি চলে আসে। টেনশন আসে কারণ আপনি মনে করেন যে আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট নয়। আর যদি আল্লাহ যথেষ্ট মনে করতেন তাহলে কি করতেন? তাওয়াক্কুল করতেন যে আল্লাহ, আমি চেষ্টা করব, আল্লাহ দেবে নালে না দেবে, আমার চেষ্টার দরকার করব। তো মানসিক অশান্তির মূল কারণ কি? আমার কল্পনার সঙ্গে বাস্তবতার মিল নাই। আমি যা চাইছি সেটা হইতে পারি নাই, বা আমি স্যাটিসফাইড না, সন্তুষ্ট না, আলহামদুলিল্লাহ নাই, গ্র্যাটিটিউড অ্যাটিটিউড নাই। তাহলে আলহামদুলিল্লাহ থাকা মানে কি? মানে আপনি সন্তুষ্ট, আল্লাহ যা দিছে তাতে আপনি খুশি। তাহলে এখন বলেন, একটা লোক আমি যেভাবে বললাম, সে যদি মানসিক প্রশান্তির চর্চা করে, রোদে যায়, ঘাসে হাঁটে, আপনাদের এগুলো বলে লাভ নাই, এখানে প্রচুর ঘাস, প্রচুর রোদ আছে, হ্যাঁ, নদীতে গোসল করার সুযোগ আছে, এটা মানে একটা স্বর্গ আর কি সুস্থ থাকার। কিন্তু একটা জিনিস দেখে খারাপ লাগছে, যেই পরিমাণ তামাক এখানে চাষ হইতেছে, এটা একটা প্রকৃতির জন্য বিরাট হুমকি। বাকি যে ব্যায়ামের সুযোগ আছে, হাঁটার সুযোগ আছে, প্রকৃতির মাঝে যাওয়ার সুযোগ আছে, প্রকৃতি দেখার সুযোগ আছে। ঢাকা শহরে আমরা তো একটা নোংরা পরিবেশে বাস করি। ঢাকা শহরে বাতাস ভালো না, পানি ভালো না, খেলার মাঠ নেই, গাছ নেই, পুকুর টুকুর তো অনেক আগে, দিঘি পুকুর সব চুরি হয়ে গেছে, কিচ্ছু নেই। বাচ্চাদের খেলাধুলার জন্যে কোনো মনে করেন বাইরে বের করবেন সেই উপায়ও নাই। আর এখানে বাচ্চারা কি পরিমাণ খেলার একটা সুযোগ এখানে আছে। তো এই এলাকার মানুষ, আপনারা যারা এখানে আসেন, আপনাদের দরকার হচ্ছে রাত জাগা যদি কারো থাকে, রাতে আর্লি ঘুমায় যাওয়া, কিছু কায়িক শ্রম থাকা, আর হলো খাবারের ব্যাপারে সতর্ক হতে হবে। তো ডায়াবেটিস রোগটা এই কারণে বললাম যে যাদের ভিতরে এই অভ্যাসগুলো আছে, যার ভিতরে কায়িক শ্রম আছে, যে পরিমিত খায়, মাঝে মাঝে রোজা রাখে, মানসিক প্রশান্তির চর্চা করে, আর্লি ঘুমায়, ভোরে ওঠে, রোদে যায়, আবার ঘাসে হাঁটে, প্রকৃতির সাথে সম্পর্ক, এরকম দেখবেন, আমি এই উদাহরণটা যে দিছি, এই ধরনের লোক ডায়াবেটিস নাই। কি বলেন, আছে এরকম লোকের? তাহলে যাদের আসে তাদের ভিতরে কি মনে হয় যে আপনাদের কোথাও না কোথাও প্রবলেম হচ্ছে? হয়তো আপনাদের ব্যায়াম নাই, অথবা অনেক টেনশন আছে, অথবা আপনারা হয়তো রাত জাগেন, অথবা আপনারা প্রসেসড, আল্ট্রা প্রসেসড ফুড বেশি খাইতেছেন। এখন এই কথাটা আমাকে বলতেই হবে, আপনারা মনে কষ্ট নেবেন না। সেটা হলো প্রসেসড ফুড বা আল্ট্রা প্রসেসড ফুড আমরা বেশিরভাগ লোক চিনি না। সাদা ভাতকে আমরা পবিত্র ভাবি, কিন্তু সাদা ভাত মানে কি? একটা জেনেটিক্যালি মডিফাইড যে গম, মানে চাল বা গম, সাদা আটা বা সাদা ভাত, সেখান থেকে কেমিক্যাল ফার্টিলাইজার, এখন কিন্তু পাহাড়িরা কেমিক্যাল দেওয়া শিখে গেছে, আগে দিত না, এখন দেয়। আপনারা তো ভালো করে জানেন, কেমিক্যাল ফার্টিলাইজার, কেমিক্যাল পেস্টিসাইড, হাইব্রিড, এটাকে আবার আমরা ফাইবার ফেলে সাদা করে ফেললাম। এরপর যে খাচ্ছি, এর খেলে চিনি বেড়ে যাবে। তো যারা তরুণী ইয়াং, তাদের এখন কিছু হবে না, ওদের রোগ পরে ধরা পড়বে। আমরা সবাই যারা এখন রোগী, যারা আগে সুস্থ ছিলাম কিন্তু, নাকি আমরা সেই রোগগুলো নিয়ে কাজ করি যেগুলো আপনার অভ্যাসের নষ্টের ফলে কিছু রোগ তৈরি হয়েছে। একটু আগে একটা বাচ্চা নিয়ে আমাকে দেখাতে আসলো, আমি বললাম দেখেন, জন্মগত যদি কোনো প্রবলেম থাকে বা ছোট বাচ্চা, ওদের তো দোষ না, ওরা নিষ্পাপ, মাসুম, ওরা তো ওদের অভ্যাসের কারণে রোগী হয় নাই, ওরা তো অনিয়ম করার ফলে রোগী হয় নাই। আমরা সেই রোগগুলো নিয়ে কাজ করি যেটা মানুষ অনিয়ম করে তৈরি করে। তাহলে দেখেন ডায়াবেটিস হয় কিভাবে বুঝছেন এবার? অলসতা করলে, কায়িক শ্রম না করলে, বেশি খেলে, বারবার খেলে, টেনশন বেশি করলে, রাত জাগলে, অনিয়ম করলে, বিশৃঙ্খলা করলে, অনিয়ন্ত্রিত জীবনযাপন করলে। ক্লিয়ার? সয়াবিন তেল মারাত্মক ক্ষতি, রাইস ব্রান, সয়াবিন, সানফ্লাওয়ার, এই তিনটা তেল আপনাদের খাওয়া উচিত। হয় খাঁটি সরিষার তেল খাবেন, যদি সুযোগ থাকে অলিভ অয়েল খেতে পারেন, তবে অলিভ অয়েল তো বাজারে খাঁটি পাওয়া যায় না, খাঁটি খুঁজতে হবে। কোকোনাট অয়েল হলে খাঁটি খুঁজতে হবে, ঘি হলে খাঁটি খুঁজতে হবে। তো এগুলো বেশি খাওয়ার জিনিস না, তেল অল্প খেতে হয়। কোনো কিছু বেশি খেয়ে আপনি কোনোদিন ভালো থাকবেন না, এটা মনে রাখবেন। অতিরিক্ত খাদ্য গ্রহণ, এটা হলো প্রথম আমাদের অপরাধ। এখন আমরা যে ডুবো তেলে ভাজা খাই, ভাজা পোড়া খাই, পেঁয়াজ ও বেগুনি খাই না তো আমরা, না? রোজাইতে কেউ খান নাই নাকি? আসলে আমরা কি জানি না এটা আমাদের জন্য, স্বাস্থ্যের জন্য ভালো না, এটা জানি তো, না? কিন্তু আমরা খাই। আসলে আমরা যতক্ষণ রোগী না হই, আর যতক্ষণ
বিপদে না পড়ি আমরা কারো কথা শুনি না। আজকে যারা তামাক চাষের সঙ্গে জড়িত, ওদের যখন ফুসফুসে বিরাট সমস্যা হবে তখন তারা আফসোস করবে, কিন্তু এখন যত যাই বলেন কোনোভাবে আপনি ঠেকাইতে পারবেন না। একটা লোক স্মোকিং করে, তারে কোনোভাবে থামাইতে পারবেন না আপনি। যতদিন লাংসে ক্যান্সার না হচ্ছে বা একটা বড় বিপদে বা হার্ট অ্যাটাক না হচ্ছে, আপনি তারে ঠেকাইতে পারবেন না। মানুষ এই যে যারা এখনও রুগী না, ওরা এখানে আসবে না। কখন আসবে? রুগী হওয়ার পরে আসবে। অথচ আমরা চেষ্টা করতেছি যেভাবে চললে রুগী হওয়ার লাগবে না। এটা আপনারা ক্লিয়ার হয়েছেন? তাহলে আমরা কি রোগের চিকিৎসা করি? না, আমরা বলি এমনভাবে চলেন রোগ থাকবে না, হবে না। আর যদি রোগ হয়ে যায়, আমি যেভাবে বলছি চলে দেখেন, ভালো হয়ে যাবে। আমাদের লাখ লাখ মানুষ সারা পৃথিবীতে ওষুধ মুক্ত হয়েছে। আমি ওই দিন ওই নামাজ পড়ে এখান থেকে বেরোছিলাম, এখানে একটা স্কুল কলেজ আছে, এখানে একটা বড় মাঠ আছে কলেজের, তো ওখানে তাকায় দেখতেছি এখানে কি সুন্দর মাঠ। আর এখানে তো ভালো ভালো প্লেয়ার বের হয় ফুটবলের, মেয়েদের যে ফুটবলের দল, তো এই পাহাড়িরাই তো ভালো ফুটবল খেলতে পারে। সবার পায়ের গঠন দেখছেন, কাপ মাসেল কত মোটা মোটা, জন্মগত। আমি বুঝাতে চাচ্ছি যে আমরা যদি খেলাধুলা না করি, শরীরচর্চা না করি, শক্তি হবে না। আর শক্তি হবে না মানে একটা লোক দুর্বল হয়ে গেল, আমাদেরকে এসে বলে স্যার আমি দুর্বল। অনেক রুগী বলে। এখন দুর্বল কেন? আমরা শক্তির চর্চা করি না বলে দুর্বল। আমার এটা বুঝতে হবে যে আমি রুগী কেন, কারণ আমি সুস্থতার চর্চা করি না বলে রুগী। আমার শক্তি নেই কেন? আমি শক্তির চর্চা করি না, নেই। এটা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? তো অনেকে ভাবে কি অনেকে বলে স্যার আপনার সাথে 2 মিনিট একটা কথা বলবো। আমি বললাম বাবারে 2 মিনিট কথা বলে কি হবে? আপনাকে জীবন আচরণ পরিবর্তন করতে হবে। জীবন আচরণ পরিবর্তন 2 মিনিটের কথা দিয়ে হবে না। আমার 2000 ভিডিও আছে, আপনারা দেখতে থাকুন, অল্প অল্প করে মানা শুরু করেন। দেখতে দেখতে ওই যেই কথাটা বলতেছিলাম, তা আমি ওখানে তাকায় ফুটবল খেলে দেখতেছি, হঠাৎ করে একটা মেয়ে আমারে দেখা চিনে ফেলছে। আমারে এক সাইড দিয়ে দেখেই চিনে ফেলছে, মানে বলতে পারেন পিছন দিয়ে দেখেই চিনে ফেলছে। তো সে দেখি ওই মানে অটো থামাইয়া নেমে চলে আসছে। বললাম কি হয়েছে? পরে বলে যে আমি তো আপনার ভিডিও দেখে 40 কেজি কমাইছি। কয় কেজি? 40 কেজি। তাহলে ওজন ছিল কত? 40 কেজি ওজন কমাইছে। তো আমার কাছে যায় নাই, কিভাবে কমাইছে? এই পরামর্শগুলো মানছে আর কি। তা আমরা এমন সিস্টেম করছি, আপনার আমাদের কাছে যেতে হবে না। আপনি ঘরে বসে বসে আমার ভিডিও দেখে দেখে, আলোচনা শুনে শুনে করণীয়গুলো, আবারও বলি, আপনারা পরিমিত আহার গ্রহণ করেন। আর যাদের ডায়াবেটিস নিয়ে যেহেতু আলোচনা করতেছি, ডায়াবেটিস মানে রক্তের চিনি বেড়ে গেছে, তো আমাদের শিখতে হবে কি কি খাবারে চিনি বাড়ে। ভাত খেলে চিনি বাড়ে কিনা বলেন তো? এই তো গুড। রুটি খেলে চিনি বাড়ে। তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে ভাত এবং রুটি দুটোতেই চিনি বাড়ে। আপনি খেলে বুঝবেন, ভাত খেলেও বাড়ে, রুটি খেলে বাড়ে, দুধ খেলে বাড়ে, ফল খেলে বাড়ে, চিনি খেলে বাড়ে, মিষ্টি জাতীয় যে কোনো খাবার খেলে বাড়ে, মধু খেলে বাড়ে, গুড় খেলে বাড়ে, খেজুর খেলে বাড়ে, আলু খেলে বাড়ে। তো এই যেই খাবারগুলোতে চিনি বাড়ে, তাহলে ডায়াবেটিস রোগীর চিনি বেশি না কম? তাহলে সেই খাবার কি তার খাওয়া উচিত কিনা সেটা বলেন, যুক্তিতে কি বলে? তো আমরা যাদের ডায়াবেটিস হয়েছে তারা যদি চিনি জাতীয় খাবারটা কিছুদিন স্থগিত রাখি, তাহলে চিনি কমে যাবে। সোজা বুদ্ধি। তো এখন আপনারা ডায়াবেটিস রোগী আছেন এখানে কেউ? দেখি কে কে। তো যারা আপনারা ডায়াবেটিস রোগী, তা আপনাদের ডায়াবেটিস ভালো হয়নি কারণ কি? কারণ আপনারা 6 বেলা চিনি খান। এভাবে খাইতে থাকেন, জীবনে কোনোদিন ভালো হবেন না। 15 বছর হোক, 10 বছর হোক, 20 বছর হোক, তো ডায়াবেটিস সহ কবরে যাবেন। আর ওই যে আমি যে কথাগুলো বললাম, চোখ নষ্ট, ব্রেনের সমস্যা, ব্যথা বেদনা, কিডনি, লিভার, পায়ের সমস্যা, গিরাগারা, মাজা, হার্ট, সব কোনোটা আপনার ভালো থাকবে না। তো যে মেয়েটা ওই যে 40 কেজি কমাইছে, কীভাবে? ও কিছুদিনের জন্য এই চিনি জাতীয় খায় নাই, এরপর আবার খাইতে পারবে, তবে তখন ভালোটা খাবে আর বার্ন করবে, নাইলে আবার জমে যাবে অতিরিক্ত। বোঝা গেল? তাহলে ডায়াবেটিস রোগীর প্রথম কি জানতে হবে? কোন কোন খাবারে চিনি বাড়ে। তার চিনি বেড়ে গেছে, চিনি কমাইতে হবে। 6 বেলা চিনি খাওয়া তার চিকিৎসা না। তো আপনারা কেন ডায়াবেটিস থেকে ভালো হননি? কারণ এই বারবার চিনি খেয়েছেন, আর আপনাদেরকে চিনি কি শেখানো হয়নি। আমার রোগীরা ডায়াবেটিস থেকে ভালো হয়েছে কেন? তারা চিনি জাতীয় খাবার অ্যাভয়েড করে কিছুদিন চলছে, তারপরে তারা রোজা রাখছে, ব্যায়াম করছে, রুটিন ফলো করছে, তো তার অতিরিক্ত যা জঞ্জাল ছিল ক্লিন হয়ে গেছে। এখন সে ভাত খাইলেও তার চিনি বাড়ে না।
আর প্রসেসড ফুড কি, হাইব্রিড কি, কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দেওয়া যে খাবারগুলো আছে এগুলো একটু অ্যাভয়েড করতে হবে, আমাদের সবারই চেষ্টা করতে হবে। আমরা ঘরে ঘরে যে রুগী হলাম তার প্রধান কারণ হলো আমাদের খাবারটা আমরা চিনতে পারলাম না। এখন আপনারা বলেন তো, এই যে দেশি মুরগি পাওয়া যায় না কেন বলেন তো? কারণ ব্যবসায়িকভাবে ফার্মের মুরগি উৎপাদন এবং বিক্রিতে লাভজনক, দেশি মুরগি ওভাবে উৎপাদন এবং বিক্রি করে লাভ করা যায় না। এটা সত্য না মিথ্যা? আচ্ছা, এখন এই ডায়াবেটিস রুগী পোষা হয় কেন জানেন? কারণ ধরেন আমার রুগীরা একবার আমার কাছে আসলে ভালো হইলে আর জীবনে আসতে হবে না, আর ডায়াবেটিস রুগী একবার ডাক্তারের কাছে গেলে সারা জীবন ডাক্তারের কাছে যাইতে হবে। এখন রুগী যদি ভালো হয় তাহলে তো রুগী শেষ। এই জন্য রোগী যেন কোনোদিন ভালো না হয়, এই জন্য তাদেরকে রুগী হিসাবে পুষতে হবে বছরের পর বছর। এটা হলো আরেকটা স্বার্থ, আপনাদের না, অন্যদের। এখন আপনি কেন ফার্মের ডিম খাচ্ছেন? কারণ আপনি ওই কষ্ট করে দেশি ডিম খুঁজে খাওয়া আপনার সম্ভব না, যা পাই তাই খাই। তো একটা লোক রুগী হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে যা পায় তাই খায়। আমরা যে এখানে আসি, ওই যে মুরব্বী তো বসে আছে, তো ওনার কই আমাদের যিনি আসল লোক যে এটা অ্যারেঞ্জ করেছে, আয়োজন করেছেন, এই যে পিছনে বসে আছেন, মা কি করে, উনি আমাদের পাক করে খাওয়ায় বলে আমরা এখানে আসি। উনি নিজে হাতে পাক করে খাওয়ায়, আমরা যে তেল ঘি খাই, এই কারণে আমি যে কোনো জায়গায় যাইতে পারি না, গেলে ঝামেলা, ওই খাবার খেলে পেট খারাপ হয়। তো আপনারা তো যে কোনো জায়গায় চলে যান, তারপরে এমনকি নেমে হোটেলেও খান না? তো বাইরে গেলে শখ করেও তো অনেক খাবার খান হোটেলে। মনোসোডিয়াম গ্লুটামেট কি আপনারা চিনেন? টেস্টিং সল্ট, অনেক খারাপ জিনিস, নিউরোটক্সিন, আপনার জন্য আপনার বাচ্চাদের জন্য অনেক ক্ষতি। এই যে বাইরে সয়াবিন তেল দিয়ে রান্না করে, আরও অনেক কিছু মিশায়, তো এগুলো খেয়ে আমরা ভালো থাকবো না। আমরা কেন এগুলো খাই? সস্তা, অ্যাভেলেবেল, বিনা কষ্টে একদম মুখের সামনে হাজির করে দেয়। তো এখন ডায়াবেটিস রুগীর প্রথম চিন্তা করতে হবে যে আমি এই রোগটা নিজে তৈরি করেছি, তাহলে চিনি জাতীয় খাবার আমি খাবো না, যা পাবো তাই খাবো না। আমি এমন খাবার খাবো যেটা আমার জন্যে কল্যাণ, হালাল এবং তৈয়বা, আমার জন্যে হালাল এবং কল্যাণ, তৈয়বা। তৈয়বা মানে খাঁটি, পবিত্র, তারপর হচ্ছে রিয়েল ফুড। তৈয়বা মানে হচ্ছে কল্যাণ খাবার, তাজা খাবার, তাজা, বাসিগুলা না, খাঁটি, ভেজালগুলা না, হাইব্রিডগুলা না, রিয়েল ফুড, জেনেটিক্যালি মডিফাইডগুলো না। এবং সেটা আবার কল্যাণ হইতে হবে, সেটা তাজা হইতে হবে, রিয়েল ফুড হইতে হবে, বুঝতে পারছেন? কল্যাণও হইতে হবে, হালালও হইতে হবে। তাহলে নাইলে তো আল্লাহ বলতেন শুধু হালাল, তাহলে তো এবার কথা তো আসতেই না। তাহলে একই কোরআনের একটা আয়াতের অর্ধেক মানলে আর অর্ধেক না মানলে তো ভীষণ সমস্যা হয়ে যাবে। সবজি খাবেন, ডিম খাবেন, মাছ খাবেন, মাংস খাবেন, ঘি আছে, ভালো ঘি, তবে অল্প, সরিষার তেল আছে অল্প, খুবই অল্প, নারকেলের তেল, সেটা অবশ্য খাঁটিটা আগে জোগাড় করতে হবে, খেতে হবে অল্প, অলিভ অয়েল খাঁটিটা জোগাড় করতে হবে, খেতে হবে অল্প। তাহলে আমরা যদি এইভাবে খাই কিছুদিন, এরপর রোজা রাখি, ব্যায়াম করি, কোষ খালি হয়ে গেলে আবার আপনি ভালো জাতের চাল খেতে পারবেন। তাহলে ডায়াবেটিস ভালো হয় কিভাবে? অভ্যাস চেঞ্জ করলে। তাহলে আবার পিছনে যায়, হয় কিভাবে? বেশি খেলে, বারবার খেলে। তাহলে ভালো হয় কিভাবে? রোজা রাখলে, অল্প খেলে। তো ডায়াবেটিস রোগী চিনি বেশি, তাহলে কি চিনি বেশি খাবে? খাবে না। তাহলে যেই খাবারে চিনি আছে ওগুলো সে কিছুদিন বন্ধ রাখবে। তো সবজি, তার ভাত রুটি হলো তার শাকসবজি, বলেন শাকসবজি, বলেন শাকসবজি আমাদের ভাত রুটি, বুঝলেন না? পরে আবার সে ভাত রুটিও খেতে পারবে যদি সে কি হয়। তাহলে ব্যায়াম করলে ডায়াবেটিস ভালো হয় নাকি ব্যায়াম না করলে ডায়াবেটিস বাড়ে? ব্যায়াম করলে ভালো হয়, তাহলে আপনার করতে হবে, এটা তো সোজা জিনিস। টেনশন করলে ডায়াবেটিস বাড়ে কিনা? তাহলে রিল্যাক্স থাকতে হবে। এখন রাত জাগলে ডায়াবেটিস বাড়ে কিনা? তাহলে আর্লি ঘুমাইতে হবে, ঠিক আছে? বারবার খেলে বারবার চিনি ঢুকবে না, তাহলে বারবার না খেয়ে একবেলা, দুই বেলা বা তিন বেলা, আর রোজা, তাহলে এ তো এটা তাহলে রোগ হইল একটা। এর জন্য কি কোনো ওষুধ লাগে? না। তাহলে কেন আপনারা ওষুধ খাচ্ছেন? কারণ আপনারা ওষুধ খাচ্ছেন, 6 বেলা চিনি খাচ্ছেন, নিজের মানে অভ্যাস চেঞ্জ করতেছেন না। আপনি যেভাবে চলতেন সেটাই চলতেছেন, আর দিন দিন ওষুধ বাড়তেছে, এরপরে অপারেশন। এখন ডায়াবেটিস রুগীর খরচ কয়টা জানেন? 6 বেলা খাইতে বলে, 6 বেলা খায়ালে কিন্তু খরচ বেশি। আমরা কিন্তু বেড়াইতে গেলেও ওই যে এরা আছে সাক্ষী, দেখেন 1 বেলা খাইছি,
আর সকালে একবার খাইছে, 2 বেলা। আমি বলছি আমাদের সাথে যারা, যে তোমরা 3 বেলা বেড়াইতে গেলেও খাবা না। আজকেও 2 বেলাই খাইছে, কালকেও 2 বেলাই খাইছে, বুঝতে পারছেন? ব্রেকফাস্ট একটু দেরি করে করছি, আর সন্ধ্যার আগেই খাওয়া শেষ, ফিনিশ। তো রাতে আবার খাইতে বলছিল, আমি বলছি সরি আমি খাবো না, তোরা খেলে খা। পরে ওরাও খায় নাই। তো এখন কয়ে যে না খেলেই তো ভালো লাগে, বুঝতে পারছেন? এখন বুঝছি, এখন বেশি খাইলে ভালো না, ঠিক আছে? তাহলে আমরা অতিরিক্ত খাবো না, মনে থাকবে? আচ্ছা, তাহলে এখন দেখেন, আপনি যদি ডায়াবেটিস ভালো করতে চান তাহলে 6 বেলা খাওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে। এখন 6 বেলা খাইতে টাকা বেশি খরচ হয়। কয় বেলা খাইতে টাকা বেশি খরচ হয়? 2 বেলা না 6 বেলা? 6 বেলায় বেশি টাকা খরচ হয়। আবার ওষুধ খাওয়া লাগে, টাকা লাগে। খেয়াল করেন, খরচ 2টা। একটা হলো 6 বেলা খাওয়ার খরচ, ওষুধের খরচ, ডাক্তারের ভিজিট, পরীক্ষা, কয়টা খরচ? এবং পরে যে আঙ্গুল কাটতে হবে, নিজের আঙ্গুল, বুক ফাটতে হবে, নিজের বুক, রিং পরাইতে হবে, হ্যাঁ, লিভার যাবে, ট্রান্সপ্লান্ট, কিডনি ডায়ালাইসিস হইতে হইতে ট্রান্সপ্লান্ট, ব্রেনও নাই, স্ট্রোক, প্যারালাইসিস, তা থাকলো ঠিকই, আপনার আছে কয়টা অর্গান? তাইলে এই অপারেশন নিজের টাকায় করাইতে হবে ভাই, নিজের টাকায় নিজে বুক ফাটতে হবে, রিং পরাতে হবে নিজের টাকায় রে ভাই। তাহলে কয় খরচ হইল? এরপরে আইসিইউ, সিসিইউ, বা ইন্ডিয়া যান, থাইল্যান্ড যান, ঘটনা একই। ওষুধ 2 বস্তা নিয়ে আসবেন, চিকিৎসা হবে না। কারণ এই রোগ ওষুধ দিয়ে চিকিৎসা হলে পৃথিবীর সব জায়গায় হয়ে যাইতো, রোগ ভালো হয়ে যাইতো, আর জীবনে থাকতো না। তাহলে ওষুধ দিয়ে চিকিৎসা নাই বলেই তারা বলে এই রোগের চিকিৎসা নাই। কারণ আপনি গেছেন এমন একজনের কাছে যে ওষুধ দিয়েই চিকিৎসা করে। দোষ তার না, আপনাদের ভুল। আপনি গেছেন এমন একজনের কাছে যে ওষুধ দিয়ে চিকিৎসা করে। এখন কোনো ওষুধ দিয়ে ডায়াবেটিস ভালো হবে না, এই জন্য তারা বলে ডায়াবেটিস ভালো হবে না। আর আমরা লাইফস্টাইল দিয়ে চিকিৎসা করি, রোগের মূল কারণ দূর করি। আমরা বলবো ডায়াবেটিসের জন্য ওষুধই লাগবে না, বুঝতে পারছেন? কি লাগবে? চিনি চেনা লাগবে, রোজা লাগবে, ব্যায়াম লাগবে, মানসিক প্রশান্তির চর্চা শিখতে হবে, ট্রেনিং লাগবে, ঘুমের ট্রেনিং লাগবে। মন ভালো থাকে না, মন ভালো রাখার ট্রেনিং লাগে। আমার ভিডিও রেগুলার দেখলে আমরা শিখাই কীভাবে মন ভালো রাখতে হবে। মন ভালো থাকার জিনিস না, শরীর ভালো থাকার জিনিস না, এটা ভালো রাখতে হবে। কীভাবে রাখতে হবে সেটা ট্রেনিং আছে। শক্তি চলে যাবে বয়সের সাথে সাথে, শক্তি থাকার জিনিস না, শক্তি রাখার ট্রেনিং আছে, সেই ট্রেনিং করতে হবে। মনে রাখবেন, আল্লাহ তাআলা পৃথিবীতে আপনাদেরকে পাঠাইছে, এই চোখ আল্লাহর দেওয়া নিয়ামত, এর খেয়ানত করবেন না, এটারে নষ্ট করবেন না। ডায়াবেটিস দিয়ে নষ্ট করেন বা অন্য যে কোনোভাবে নষ্ট করবেন, জবাবদিহি করতে হবে। আপনার সৃষ্টিকর্তা আপনাকে হার্ট দিয়েছে, এটাকে 12টা বাজাবেন না। আপনার সৃষ্টিকর্তা আপনাকে ব্রেন দিয়েছে, এটা নষ্ট করবেন না। আপনি আঙ্গুল কেটে ফেলে দিয়ে যাবেন না, সুস্থ আঙ্গুল নিয়ে আল্লাহর কাছে যাবেন, আপনার সৃষ্টিকর্তার কাছে যাবেন। তো এখন কি যাইতে পারতেছে মানুষ? এই যে এখানে মুরব্বীরা আছেন, ওনারা বলতে পারবে, ওনাদের দাদারা বেশিরভাগ মারা যাইতো হয়তো কোনো ইনফেকশাস ডিজিজে অথবা বয়সজনিত কারণে, আর এখন মারা যায় হলো হার্ট অ্যাটাকে, ডায়াবেটিসের কমপ্লিকেশনে, কিডনি নষ্ট হইয়া, প্যারালাইসিস হইয়া, এখন মারা যায় হলো অনেক কারণ। কিন্তু আগে বয়সজনিত কারণে মারা যাইতো মানুষ, এখন বয়সজনিত কারণে দেখছেন কাউরে মরতে? রোগে মরে। আমি রাত জাগলে, রাত জাগা তো আমার ধর্মে নাই, আমাদের পূর্বপুরুষরা রাত জাগতেন না। পাহাড়িরা যারা ওইখানে নেটওয়ার্ক নাই, মোবাইল নাই, কারেন্ট নাই, ওরা রাত্রে ঘুমায় যায় আর্লি, ঠিক কিনা? তাইলে ওদের কেন ডায়াবেটিস না? ওরা কায়িক শ্রম করে, ওরা 2 বেলা 3 বেলা খায়, অল্প খায়, বেশি খাইতে পারে না। আর হইলেও ওরা ঘুমায় আর্লি, আর প্রকৃতির মাঝে থাকে, আর এত আজের অ্যাটেনশন করে। এই হলো কথা। তাহলে আমি যে কথাগুলো বললাম, এটা কি রোগ হওয়া লাগবে এগুলো মানার জন্য, নাকি সবার এমনি মানা উচিত? তো তাইলে আমরা মানি না কেন? এখন আপনি এতটুকু খেলেই হয়ে যায়, কিন্তু আপনি এতগুলো খান কেন? 1 বেলা 2 বেলা খেলে হয়, তাহলে আপনি বারবার খান কেন? যে আজকে যে আমাদের বোন যে কে, ও বলতেছে ওর বাচ্চা খায় না। আমি বললাম বাচ্চারা তো কমই খাবে, তবে তারা যেন ভালো জিনিসটা খায়। তাই 1 বেলা খায়। আমি ওই তো ঠিকই আছে, 1 বেলা 2 বেলা খাবে, 6 বেলা খাবে, এটা তো ডাক্তাররা শিখেছে। তাহলে আসলে এবার বলেন, এখন কি বলেন, ডায়াবেটিস কি আসলে রোগ? তাহলে ডায়াবেটিস হলো জীবন আচরণের একটা সাইড এফেক্ট বলতে পারেন, পার্শ্ব প্রতিক্রিয়া, বুঝতে পারছেন? তাহলে এখন ডায়াবেটিসের মূল কারণ কি আপনারা জানেন? বলেন, কোষে ওভারলোড, কোষে জায়গা নেই। এখন একটা লোকের যদি ওজন বাড়ে, তাহলে কি ওর কোষ ফাঁকা নাকি কোষে ওভারলোড আছে? তাহলে যাদের ওজন বাড়তেছে ওরা ডায়াবেটিসের ঝুঁকিতে আছে। তাহলে আমার ওজন কমাইতে হবে। তাহলে ওজন কমাইতে হলে ফ্যাট গলাইতে হবে না জমাইতে হবে?
এখন শোনেন, ফ্যাট চিনেন? চর্বি? আচ্ছা, না চিনলে অনেকে আছে পেটের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন। অথচ আপনি চাইলে চর্বি খাইয়ে ফেলতে পারেন। আপনি আপনার চর্বি না খাইয়া তারে খাওয়াইয়া পাইলে পুষে বড় বানাচ্ছেন, তাহলে দেখেন বোকামিটা কোথায়। এখন চর্বি বেশি হতে চিনি কোষে ঢোকার জায়গা পাচ্ছে না, রক্তের চিনি কোষে ঢোকার জায়গা পাচ্ছে না, তো রক্তের চিনি বেড়ে গেছে। কোষ খালি করব, কোষের চর্বি খেয়ে ফেলবো, আমি গলাবো, আমার ডায়াবেটিস থাকবে না, এই হলো সোজা কথা। এখন আমরা চর্বি খাই না, আমার চর্বি জমাই, আমি খাইয়া চর্বি জমাই। আপনি চর্বিকে খাইতে দেন, বলে যে স্যার ওজন কমে না। আমি আপনি চর্বিকে খাওয়াইয়া বড় বানাইতেছেন, আপনার ওজন কমাইতে চাইতেছেন না, আপনি আরও খাইয়ে খাইয়া চর্বি জমাইতেছেন। কেন? আপনি জানেন না ওই চর্বি খাইয়াও আপনি শক্তিশালী হইতে পারেন, আর ওই চর্বি আপনারে খাইয়া বড় হইতেছে আর আপনারে দুর্বল করে ফেলতেছে। আপনার চর্বি আপনাকে খাইয়ে ফেলতেছে, আপনার লিভারে জমা, লিভারে ফ্যাট বানাইয়া লিভার শেষ, ওই চর্বি রক্তনালীতে জমে ব্লক হয়ে আপনার হার্ট শেষ, আপনার ব্রেন স্ট্রোক, আপনি প্যারালাইসিস, আপনার চোখ শেষ। মানে আপনি চর্বিকে খাওয়াইয়া বড় বানাইয়া এখন ওই চর্বি আপনারে খাইয়ে ফেলতেছে, আপনাকে ধ্বংস করে দিচ্ছে। অথচ বুদ্ধি থাকলে ওই ফ্যাট বার্ন করে আপনি শক্তি পাইয়া ওকে খেয়ে আপনি শক্তিশালী হইতে পারেন। মূল কারণ হলো ডায়াবেটিস রোগের দুটো, একটা হলো ইনসুলিনের অভাব, আর একটা হলো ইনসুলিন ব্যবহার হইতে পারে না। তো ইনসুলিনের যাদের অভাব, এরা রোগা, পাতলা, চিকন, ওদের ওজন বাড়ে না, ওজন খালি কমতে থাকে। আর যাদের ইনসুলিন আছে, ব্যবহার হইতে পারে না, তারা হলো খালি মোটা হয়, ওজন কমাইতে পারে না। এটা হলো দেখলে বোঝা যাবে, আর পরীক্ষা করলে বোঝা যাবে যে তার টাইপ 1-2। তো সিপেপটাইড ডায়াবেটিস রুগীদের সিপেপটাইড টেস্ট করলে কি বোঝা যাবে? ইনসুলিন তৈরি হয় কিনা। তাহলে ইনসুলিন তৈরি হয় না টাইপ 1, তৈরি হয় টাইপ 2। তা এখন অনেক রুগীকে ইনসুলিন দেয়, কিন্তু ডাক্তারের টেস্ট করেও দেখে না ইনসুলিন তৈরি হয় কিনা। এটা অত্যন্ত দুঃখজনক, আমি মনে করি ক্রাইম। তা আমি এসব কথা বলি এই জন্যে আমার অনেক শত্রু আছে, জানেন তো, আমার বন্ধুরাই আমার শত্রু। কারণ ওরা এটা করছে না, আমি বলছি কেন করছে না। এই রুগীকে, ডায়াবেটিস রুগীকে 6 বেলা খেতে দিচ্ছে, আমি বলছি কেন 6 বেলা খেতে দিলেন? ওকে তো, আমার রুগী তো ভালো হয়ে যাচ্ছে রোজা রেখে, 1 বেলা 2 বেলা খেয়ে, তো 6 বেলা খেয়ে টাকাও খরচ হচ্ছে, ভালো হইতে পারতেছে না। আর আমাদের রুগী 1 বেলা 2 বেলা খায়, কম টাকা লাগে, রোজা রাখতে টাকাই লাগে না, রাস্তায় ব্যায়াম করবে টাকাই লাগে না, ঘাসে হাঁটবে টাকা লাগে না, আর্লি ঘুমাবে টাকা লাগে না, শ্বাসের ব্যায়াম করবে টাকা লাগে না, রোদে যেতে টাকা লাগে না, আর্লি মানে কোনো টাকা লাগে না, সুস্থ হয় বিনামূল্যে, বুঝলেন? আর আমাদের ওখানে আসেন, আমরা দেখবেন ডাক্তার দেখাবো, কোনো টাকা লাগবে না, পুষ্টিবিদ দেখাতে কোনো টাকা লাগবে না, জিমের ট্রেনার ব্যায়াম শেখাবে, কোনো টাকা লাগবে না। আর পরীক্ষা আপনারা অন্য জায়গায় যা করান তার চেয়ে 20, 25, 30% কম পাবেন। আর অন্য জায়গায় ডাক্তার ভিজিট নেয়, পরীক্ষা করে রিপোর্ট দেখাইতে অনেক ক্ষেত্রে আবার টাকা নেয়। তো এখানে ডাক্তার ভিজিটও নেবে না, পরীক্ষা করে রিপোর্ট দেখাইতে টাকাও নেবে না, রিপোর্টে ডিসকাউন্ট পাবেন, এবং আবার একটা প্ল্যানার পাবেন, একটা গাইডলাইন পাবেন, ওগুলোর দামও 600-700 টাকা, সব মিলে হিসাব করলে 20-30% আপনি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। আর সবচেয়ে বড় কথা হলো, টেস্ট তো জীবন অনেক করাইছেন, কিন্তু রোগ থেকে মুক্ত হওয়ার যে উদ্দেশ্য, সেটা সফল হয়নি, মুক্তি লাভ করেননি। কিন্তু আমাদের ওখানে গেলে আলহামদুলিল্লাহ, নিয়ম মানলে ওষুধ লাগবে না, রোগ মুক্তি। তো আমাদের সম্মানিত টিয়ানু মহোদয়, উনি আমাদের মাঝে চলে এসেছেন, আলহামদুলিল্লাহ, তো থ্যাংক ইউ। তো এখন আমরা ওই ডায়াবেটিস নিয়ে আলোচনা করছিলাম আর কি। হ্যাঁ, তো এই যে আমি যে আলোচনাটা করলাম, তাহলে ইনসুলিনের বিষয়টা আপনারা কি ক্লিয়ার হয়েছেন? এখনও ক্লিয়ার হন নাই, আমি বুঝাই। চিনিটা কি ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, তো ইনসুলিন হলো প্যানক্রিয়াস থেকে নিঃসরণ হয়, প্যানক্রিয়াস অগ্নাশয়। কেন হয়? আমাদের যদি রক্তের চিনি বেড়ে যায়, এই রক্তের চিনি কোষে ঢুকায় হলো কে? ইনসুলিন। আর ওই যে একটা কথা বলছিলাম যে আপনার চর্বি বেশি, আপনি নিজের ফ্যাটটা খেতে পারছেন না, তার কারণ কি জানেন? বলেন ইনসুলিন, সবাই বলেন, সবাই বলতে হবে, বলেন ইনসুলিন চর্বি ভাঙতে দেয় না, চর্বি জমায় একেবারে 100। আমি একটা কথা বলি, যাদের শরীরে ইনসুলিন বেশি তাদের ওজন সে কমাতে পারবে না, যতই কম খাক যাই করুক ওজন কমবে না। এই রুগীরা আমাদের কি বলে জানেন? এখানে অনেক বোন আমরা দেখছি, আপনারা আমার সাথে একমত হবেন, বলে যে আমি তো কিছুই খাই না, মনে হয় পানি খেলে ওজন বাড়ে, আবার কেউ কেউ বলে মনে হয় বাতাসে ওজন বাড়ে। ঠিক না? কেন? কারণ ইনসুলিন বেশি থাকলে এই সঞ্চিত ফ্যাট বডি বার্ন করতে পারবে না। তাইলে এখন বলেন, ইনসুলিন না কমিয়ে ওজন কমানো সম্ভব না, আর ওজন না কমালে ডায়াবেটিস থেকে মুক্তি লাভ সম্ভব না। তাহলে আমরা ওজন কমানো বলতে কি বুঝি বলেন তো? বলেন চর্বি গলানো, বলেন কি? বলেন ফ্যাট বার্ন করা,
বলেন চর্বি গলাবো, বলেন সবাই বলেন চর্বি গলাবো, চর্বি থেকে শক্তি পাবো, কোষ খালি হবে, ডায়াবেটিস ভালো হবে, ওজন কমে যাবে, রক্তনালী ক্লিন থাকবে, হার্ট অ্যাটাকের ঝুঁকি নাই, লিভার ক্লিন থাকবে, ফ্যাটি লিভার হয়ে সিরোসিস হবে না, চোখ নষ্ট হবে না, হার্ট অ্যাটাক হবে না, ব্রেন স্ট্রোক করবে না, প্যারালাইসিস হব না, নার্ভ নষ্ট হবে না, মানে আমার সব অর্গান ঠিক থাকবে। একেবারে দেখেন কত সোজা। এই সহজ জিনিসটা যদি আমরা না বুঝি, তাহলে একটুক না বোঝার কারণে আমাদের কত লোকের চোখ নষ্ট হয়ে গেল, কত লোক ক্ষতিগ্রস্ত হইলো, ইনসুলিন নিতে নিতে ঝাঁঝরা হয়ে গেল, সামান্য একটা বিষয় আমরা বুঝতে পারলাম না বলে। তাহলে আপনারা বলেন ইনসুলিন গুরুত্বপূর্ণ, কিন্তু দেখবেন কোথাও ইনসুলিন পরীক্ষা করতেছে না, শুধু চিনি টেস্ট করাচ্ছে। ইনসুলিন তৈরি হয় কিনা সেটাও টেস্ট করছে না, আর ইনসুলিন ব্যবহার হইতে পারে কিনা সেটা হলো হোমা আইয়ার। বলেন কি নাম? হোমা আইয়ার। ইনসুলিন ব্যবহার হইতে পারছে কিনা। তাহলে যদি ইনসুলিন ব্যবহার হইতে না পারে সেটার নাম টাইপ 2 ডায়াবেটিস, আর ইনসুলিনের অভাব হইলে টাইপ 1 ডায়াবেটিস। তাহলে এটা গুরুত্বপূর্ণ না চিকিৎসার জন্য যে টাইপ 1 নাকি 2 দেখতে হবে? কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আমাদের ডাক্তার পৃথিবীর যে কোনো দেশেই হোক না কেন, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, সারা পৃথিবীতে কোথাও তারা হোমা আইয়ার করান না, কোথাও তারা ইনসুলিন দেখে দেখে ইনসুলিন দেন না, ইনসুলিন তৈরি হয় কিনা সেটা গুরুত্ব দিয়ে দেখেন না, এবং অনেক ক্ষেত্রেই শুধু চিনি টেস্ট করান। তো যার ফলে ওনারা চিনি কমানোকেই চিকিৎসার সফলতা মনে করেন, কিন্তু চিনি কেন বেড়েছে মূল কারণ কোষে জায়গা নেই সেটা নির্ণয়ও করেন না, কোষ খালি করার পরামর্শ দেন না। তো 6 বেলা চিনি খেতে বলেন, বারবার খেতে বলেন। এর ফলে আমরা ওষুধ নির্ভর, ইনসুলিন নির্ভর হচ্ছি, এবং আমার সব আরও অর্গানগুলো ড্যামেজ হচ্ছে। আমি ধরেন ডায়াবেটিস, আমি একটা সত্য কথা বলি, দেখেন আপনারা যারা এখানে দীর্ঘদিন ডায়াবেটিসের রুগী আছেন, প্রথমে 1-2টা ওষুধ দিয়ে জীবন শুরু হয়েছে, 10 বছর চিকিৎসা করে ওষুধ কমছে নাকি বাড়ছে? হ্যাঁ, তাহলে বোঝেন, তাহলে আমার কথা ঠিক কিনা দেখেন, সমস্যা বাড়ছে কিনা? তাহলে এটা তো একদম দিবালোকের মতো স্পষ্ট, এটা তো একেবারে স্বচ্ছ। ইনসুলিন আমাদের হোমা আইয়ার করাতে হবে ইনসুলিন রেজিস্ট্যান্স টেস্টের জন্যে, আর সিপেপটাইড করাতে হবে আমাদের ইনসুলিন উৎপাদন হয় কিনা সেটা দেখার জন্যে, আর ওই হোমা আইয়ারের ভিতরে ফাস্টিং ইনসুলিন থাকে, করানো হয়। এটা আমাদের এখানে আছে, আমরা করাচ্ছি অনেক বছর ধরে, প্রায় 2 লাখ। বাইরে করায় না, সেটাই বলছি, বাইরে করায় না কারণ ওরা তো রুগীকে ভালো করবে না, ওরা তো রোগ মানে চিকিৎসা করে ওষুধ দিবে, ইনসুলিন দেবে। কিন্তু হোমা আইয়ার করালে, ইনসুলিন টেস্ট করালে, এখন আপনি বলবেন কি আমার তো হোমা আইয়ার বেশি, আমার তো হোমা আইয়ার কীভাবে কমাবে বলেন? কোনো ওষুধ দিয়ে হোমা আইয়ার কমবে না। এখন আপনাদের একটা বুঝ আসছে কিনা যে ইনসুলিন বেশি থাকলে ফ্যাট বার্ন হবে না, এটা বুঝছেন? এটা বুঝছেন? তাহলে এখন আপনাদের মনে জিজ্ঞাসা আসছে না যে আমি ইনসুলিন কমাবো কিভাবে? আসছে কিনা? তাহলে এখন আপনার ইনসুলিন লেভেল কত জানার ইচ্ছা আসছে না? হ্যাঁ, এই তাহলে এখন আপনি ধরেন জানলেন, ধরেন উনি যেটা বললেন যে অন্য ডাক্তাররা আপনাকে ইনসুলিন টেস্ট করালো, করানোর পরে আপনি বলেন স্যার ইনসুলিনটা কমাবো কীভাবে, বুদ্ধি দেন। এখন কোনো ওষুধে ইনসুলিন কমানো যাবে না। তাহলে ইনসুলিন কমানো যাবে কিভাবে বলেন? রোজার মাধ্যমে কমবে, চিনি কম খাওয়ার মাধ্যমে কমবে, তারপরে বারবার না খেয়ে 1 বেলা 2 বেলা খাবো, তারপর বলেন মানসিক প্রশান্তির চর্চার মাধ্যমে কমবে, ভালো ঘুমের মাধ্যমে কমবে, কায়িক শ্রমের মাধ্যমে কমবে, আর হচ্ছে ডিসিপ্লিন ঠিক রাখার ফলে কমবে। বোঝা গেল? তাহলে এটা তো ওষুধ দিয়ে কমবে না। তো যেটা ওষুধ দিয়ে কমে না ওই টেস্ট ওনারা করালে বিপদে পড়বেন। চিনি ওষুধ দিয়ে কমানো যায়, ইনসুলিন দিয়ে কমানো যায়, অর্থাৎ চিনি টেস্ট করা নিরাপদ, কিন্তু ইনসুলিন ওষুধ দিয়ে কমানো যায় না। আর লাইফস্টাইল চেঞ্জ ছাড়া এটার আর কোনো চিকিৎসা নেই। এখন লাইফস্টাইলে যদি চেঞ্জ করেন তাহলে তো 60-70টা রোগ হবেই না, তা কী করবে তারা? বুঝেন নাই? হ্যাঁ, এ হচ্ছে সমস্যা। এই জন্যে তারা সব রুগী, যারা রুগী এই রোগটা যেন ভালো না হয়ে যায়, এর জন্য তাকে এই ডায়াবেটিস রুগীকে 6 বেলা চিনি খাইতে দেয়, ভাত, রুটি, ফল, দুধ 6 বেলা, যেমন উনি খাইছেন। খেয়ে আপনি কি ভালো হয়েছেন? না, হবেনও না। ওই আপনার পাশে যিনি বসে আছেন উনি ভালো হয়েছেন, জিজ্ঞেস করেন কেন? ওই আমাকে ফলো করেছেন, বুঝতে পারছেন? ওনার বড় মেয়ে অনেক কেজি ওজন কমাইছে, ওই যে আমি আরেকটা মেয়ের কথা বললাম 40 কেজি ওজন কমাইছে, ও আমাকে জীবনে দেখায়নি, ওই ভিডিও দেখে দেখে মেনেছে। তাহলে আমাকে কি দেখানোর কোনো বিষয় আছে? না। আপনি ঘুমাবেন, আমি তো গিয়ে আপনার মাথায় হাত বুলায় ঘুম পাড়াবো না, তা আপনি আর্লি ঘুমাবেন, এর জন্য কি আমাকে লাগবে? লাগবে? কথা বলেন, লাগবে? আপনি ব্যায়াম করবেন, আমাকে লাগবে? ভোরে উঠতে লাগবে, রোদে যেতে লাগবে, ঘাসে হাঁটতে লাগবে, খাবেন আপনার টাকা দিয়ে কিনে 1 বেলা 2 বেলা খাবেন, আমাকে লাগবে? রোজা রাখতে আমাকে লাগবে? তা আমাকে কেন লাগবে?
বুঝতে পারছেন? নিয়ম মানলে আমাকে লাগবে না। আর যারা নিয়ম মানে, ওই যে পাহাড়ে গেলাম, ওই যে বিভিন্ন গ্রামে, ওদের তো এই রোগগুলো নাই। কেন নাই? ওরা ন্যাচারাল লতে চলে, ন্যাচারাল ল, সার্কাডিয়ান রিদম। সে আর্লি ঘুমাচ্ছে, ভোরে উঠতেছে, সারাদিন রোদে পড়ে বৃষ্টিতে ভিজে, সে পাহাড়ে যায়, সে 2 বেলা খায়, 3 বেলা খায়, নিজেদের উৎপাদিত থেকে খায়। তাহলে তার তো এই রোগগুলো, আর অযথা চিন্তা করে না, তো আমাদের মতো এত পেরেশানি নেই, তাদের রিল্যাক্স, কিচ্ছু নাই, ঘরে গাদাগাদি করে থাকে, তাও মুখে হাসি, এটাই তারা মেনে নিয়েছে। আমাদের তো 10-12টা বাড়ি লাগবে, ঢাকা শহরে কোটি কোটি টাকা লাগবে, আমাদের অনেক সমস্যা, অনেক কিছু লাগবে, অথচ কিছুদিন পরে সবাই কবরে যাবে, কিন্তু এইটা তার চিন্তা নেই। ক্লিয়ার হয়েছে? তাহলে এখন বলেন, এই যে ইনসুলিন পরীক্ষা জরুরি কিনা? তো এই যে উনি যেমন আমাকে জিজ্ঞেস করলেন যে ইনসুলিন টেস্ট কোথাও হয় না, হবে না, আর হলেও সমাধান নাই, তো তার যে জিনিসের সমাধান আপনার কাছে নাই, আপনি এটা করাইয়া বিপদে পড়বেন নাকি? বুঝলেন না কথা? যেমন প্যারাসিটামল দিয়ে জ্বর কমানো যায় না, এখন ম্যালেরিয়া হলে প্যারাসিটামল খেলে জ্বর তো কমবে, টাইফয়েড হলে জ্বর কমবে, কালা জ্বর হইলে, যে কোনো জ্বরে প্যারাসিটামল খেয়ে জ্বর কমবে, কিন্তু মূল কারণ দূর হবে না। তাহলে ম্যালেরিয়ার চিকিৎসা আলাদা, টাইফয়েডের চিকিৎসা আলাদা, ঠিক আছে? এখন চিনি কমানোর ওষুধ আছে, ইনসুলিন আছে, কিন্তু কেন চিনি বাড়ছে? মূল হলো কোষে জায়গা নেই, কোষ খালি, ওষুধ দিয়ে হবে না। এটা হবে আপনি রোজা রাখবেন, আপনি ব্যায়াম করবেন, ডিসিপ্লিন লাইফ লিড করবেন, ভালো ঘুমাবেন, মানসিক প্রশান্তির চর্চা করবেন, স্বাস্থ্যকর খাদ্য পরিমিত গ্রহণ করবেন, ক্ষুধা লাগলে খাবেন, 1 ভাগ খাবেন, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করবেন, চিবিয়ে চিবিয়ে খাবেন, ঘুমাতে যাওয়ার 3-4 ঘন্টা আগে খাওয়া শেষ করবেন, আর্লি ঘুমাবেন, ভোরে উঠবেন, রোদে যাবেন, ঘাসে আঁটবেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বেন, নফল রোজা রাখবেন, তাহাজ্জুদ পড়বেন, ইসলামী অনুশাসন এবং অন্যান্য যে ডিসিপ্লিন, মানুষের কল্যাণ আপনি চর্চা করবেন, কল্যাণ চিন্তা করবেন, ব্যাস আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ, হয়ে গেল, শেষ। এছাড়া কারো প্রশ্ন থাকলে করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, ওনার যেমন প্রবলেম হচ্ছে, উনি দাঁড়াইতে পারছেন না, তারপর ওনার নার্ভের সমস্যা, গেটির সমস্যা, অনেক সমস্যা। এখন এই যে বাবা, বয়স কত আপনার? আপনার কি ডায়াবেটিস আছে? আচ্ছা, তাহলে আমি কি বলেছি কথা ঠিক আছে? যদি ডায়াবেটিস উনি ওষুধ দিয়ে চিকিৎসা করে, ওনার মতো পরিণতি প্রতিটা মানুষের হবে যদি সে বেঁচে থাকে। এটা হলো ওনাকে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ওনার নিউরোপ্যাথি, ওনার হাড়ের সমস্যা, ওনার মাজার সমস্যা, ওনার গিরার সমস্যা, ওনার ব্যথার সমস্যা, ওনার চোখের সমস্যা, চোখ কয়েকবার অপারেশন হয়েছে। তাহলে আমার কথাগুলো মিলছে অক্ষরে অক্ষরে? মিলছে কিনা সবাই বলেন? এরকম উনি হলেন একটা আমাদের জন্য উদাহরণ, যে যারা ওষুধ দিয়ে এভাবে চিকিৎসা করবে, যদি বেঁচে থাকে সবার এই পরিণতি হবে। বুঝতে পারছেন? তো এখন বাবা, আপনি যদি, এই যে আমার কথা শুনেন বাবা, আপনি যদি নিয়মকানুন মানেন, আশা করা যায় অন্তত আপনার কষ্টটা কমবে, এটা বলতে পারি। বাট কতটুকু ভালো হবেন এই বয়সে সেটা বলতে পারবো না, বাট কষ্টটা কমবে। এই কথা কেন বললাম? কারণ বয়সের সঙ্গে সঙ্গে মানুষের সেলগুলো রিজেনারেট করার ক্ষমতা কমে যায়। বসেন বাবা, আপনি বসেন, আর সবাই বসে কথা বললে অসুবিধা। বয়সের সঙ্গে সঙ্গে রিজেনারেট করার ক্ষমতা কমে যায়, আর কিছু ড্যামেজ আছে যেগুলো রিভার্স করে না, আর কিছু ড্যামেজ আছে সেটা রিভার্স করে। এখন ধরেন, যেমন আপনার আঙ্গুল কেটে গেলে কি আর একটা গজাবে? হাড় এই বয়সে ক্ষয় হয়ে গেলে নতুন করে হাড় তৈরি হবে, সেই বয়স নাই। বুঝলেন? আর কিছু এমন ড্যামেজ হয়েছে, ওটা রিটার্ন আসবে কি না আমরা জানি না, বাট হয়তো এখন নিয়মকানুন মানলে ফার্দার ড্যামেজ হয়তো কিছুটা ডিলে হবে, বা কিছুটা কমবে, বা কিছু জিনিস হয়তো ভালো হবে। বাট আমি কি বলছি, প্রিভেনশন ইজ কিউর। আপনি যদি এমনভাবে চলেন, রুগী হবেন না, সেটা হলো বেস্ট। আর হয়ে গেলেও এই যাদের এখনও, যেমন এই যে মুরব্বী বাবা, আপনার বয়স কত? হ্যাঁ, যেমন ওনার 66, আপনি কয় বছর ধরে মেনেছেন? কয় বছর থেকে মানতেছেন? হ্যাঁ, তাহলে 1 বছরে ওনার সব রোগ শেষ। এবং কয়দিন লাগছে ওষুধ ছাড়তে? উনি 15 দিন পরে ওষুধ ছেড়ে দিয়েছেন, এবং এই 1 বছর সুস্থ আছেন বিনা ওষুধে। এই ওনার বয়স এখন মানে 65 বছর। উনি যে অনিয়ম করেছেন, 15 দিন নিয়ম মেনে ভালো, এবং এই 1 বছর ধরে উনি একদম সুস্থ আছেন। তাহলে ওই 2 জন মুরব্বী পাশাপাশি আছেন। তাহলে ওনার উদাহরণ হইল, আপনি রুগী ছিলেন কত বছর বাবা? তো উনি 24 বছরের রোগ, 15 দিন নিয়ম মেনে সব ওষুধ বাদ দিয়ে 1 বছর ধরে, আপনাদের মাঝের লোক, ওনারকে চেনার কথা, ভালো আছেন কোনো ওষুধ ছাড়া। জ্বলন্ত উদাহরণ। আর উনি হলেন ওই যে ওষুধ চালায় যাচ্ছেন, আর যত দিন যাবে এই পরিণতি এরকম। ঠিক আছে? এই পাশাপাশি 2 জন বসে আছে, একজন ওষুধ খায়, একজন ওষুধ মুক্ত হয়েছে। তা আর উদাহরণ কি দেব?
উদাহরণ তো সামনেই আছে। আপনি একটা প্রশ্ন। হ্যাঁ, আমার যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা যেহেতু ইনসুলিন টেস্টের কথা বলছেন, তো এটা যেটা একটা ভালো এবং পারফেক্ট একটা ইয়া, আমার কথা ছিল যে আপনি দেশব্যাপী ছড়াচ্ছেন না কেন? হ্যাঁ ধন্যবাদ। আমি এই যে এখানে আইসা প্রোগ্রামটা করতেছি, এটা কি আমার দেশব্যাপী ছড়ানোর উদ্দেশ্য কিনা? এক। দ্বিতীয় হলো আমি প্রতিদিন যে লাইভে বলতেছি, আমি বলি, হ্যাঁ আমি বলতেছি লাইভে যে বলতেছি, এখন ফ্যাসিলিটিস আপনি টেস্ট করে তো লাভ নেই, আপনাকে তো বাকি পরামর্শগুলো দিতে হবে। ধরেন আপনি এই উপজেলা কমপ্লেক্স করলেন 64টা, কিন্তু আমার কোনো টিএনও দেওয়ার মতো লোক নেই, আমার লোক আছে একজন। মানে আমি বিল্ডিং বানালাম কিন্তু আমার লোক নেই। মানে আমি কি উত্তরটা দিতে পারছি? আমি আবার বুঝাই, টেস্ট করালে, আমি বলি টেস্ট করালে সমাধান হবে না। সমাধান যদি দিতে হয় তাহলে সেই ডাক্তার তৈরি করতে হবে, সেই মানের সেট আপ বানাইতে হবে। একটা মানে আমরা যদি ধরেন একটা শাখা করার মতো আমাদের সকল ফ্যাসিলিটিস লাগবে, সবার আগে লাগবে ডাক্তার লাগবে। দেখেন এই মানে ডাক্তার যতদিন তৈরি না হবে আমরা তো এটা চাইলেও ছড়াইতে পারবো না। এখন আমরা সচেতনতা তৈরি করতেছি। হ্যাঁ, বিষয়টা ছিল এরকম, আমার লাভা থেকে একজন লোক ঢাকায় গিয়ে এটা পসিবল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা ইয়েস। সেই ক্ষেত্রে এটা কি এরকম কিছু করা যায় কিনা যে আপনারা অ্যাটলিস্ট বিভাগীয় শহরগুলো, আমরা একটা চিন্তা করছি, আপনাকে ধন্যবাদ, যে আমরা একটা চিন্তা করছি যে ধরেন ওদের টেস্টগুলো আমরা হয়তো কালেক্ট করতে পারবো, করাইতে পারবো। সামনে হয়তো এমনও হইতে পারে বাসা থেকেও নিয়ে আসা যাবে, বা বিভাগীয় শহর থেকে কালেকশন বুথ করে ওরা আমাদের কাছে স্যাম্পল পাঠালে করে দেব। এরপর ওর বাকি সমাধান কে করে দিবে? হ্যাঁ, এই তো বুঝেন না। আমি তো একা তো আর 18 কোটি লোকের জন্য যথেষ্ট না। আমি বুঝাতে পারছি, আপনার উত্তরটা দিয়ে দিছি আমি। তাহলে বুঝছেন না, আমাদের সেট আপ নাই, এখন সেট আপ নাই। কিন্তু আপনাদের ইনসুলিন টেস্ট করানো ছাড়াও যদি আপনারা নিয়মকানুন মানা শুরু করেন, মানার পরে যদি মনে করেন যে এই যে আমি লামাতে বেড়াতে আসছি, আপনি নাহলে একদিন ঢাকায় গিয়ে বেড়ায় আসলেন একটা দিন নিজের জন্যে, এমনি তো যেমন উনি চাকরির জন্য এখানে পড়ে আছেন নাকি, তা এখন ওনার তো ঢাকা থাকার ইচ্ছা, উনি এখানে পড়ে আছেন, চাকরির পোস্টিং হয়েছে এই জন্য পড়ে আছেন। এখন ওনার তো ইচ্ছা যে আমি ঢাকায় থাকবো, ছেলেমেয়েরা ঢাকায় পড়বে, ওদেরকে স্কলারশিপ দেবো, বিদেশ যাবে, এটা মনে মনে ইচ্ছা সবাই থাকে। এখন উনি ঢাকায় নাই, তো চাকরির জন্য এখানে আসতে পারছে। জীবন বাঁচানোর জন্য উনি ঢাকা যাইতে পারবে না একদিন, সারা জীবন পারবে আমার জীবন বাঁচানোর জন্য একদিন যাইতে পারবে না, পারবে। তা আমি বলছি যে এখনই এই মুহূর্তে এটা টেস্ট করা এত জরুরি না, নিয়ম মানা যতটা জরুরি, বোঝার চেষ্টা করেন। তা আপনি নিয়মটা মানা শুরু করেন আস্তে আস্তে, তারপরে একদিন সুযোগ সুবিধা মতো যাইয়া ঢাকায় বেড়ায় আসেন, একটা দিন বাজেট করেন, বছরে 365 দিনে একটা দিন বাজেট করেন। আর আপনার জীবন তো এই যে উনি 65 বছর পরে একদিন বাজেট করছে নাকি, বুঝেন না? 65 বছর পরে একদিন বাজেট করছে। তো এই 25 বছরের রোগের যন্ত্রণা থেকে 15 দিনে উনি মুক্তি লাভ করছে। তাহলে উনি একদিন ঢাকা গেছে, এটা কি ওনার বিরাট ক্ষতি হয়ে গেছে? আচ্ছা, এইটা হলো আমি বুঝাইতে যাইতেছি। বাট নিয়ম মানার জন্যে টেস্ট আগে না, নিয়ম মানার জন্য মাইন্ডসেট আগে। যে আপনারা আজকে প্রতিজ্ঞা করেন, আজকে এখন দেখেন যে রেগুলার কোনো ব্যায়াম করবেন কিনা, বলেন অল্প হলেও করবেন। আরে ব্যায়াম বাদ দেন, হাঁটা চলা, ওকে ওকে ঠিক আছে। তা এর জন্য টেস্ট লাগবে। আচ্ছা, তাহলে আপনি অন্তত 15-20 মিনিট রোদ লাগাবেন শরীরে, পারবেন? তাহলে এর জন্যে ওকে রাজি, তা তো শুরু হয়ে গেল। এরপর হচ্ছে বারবার না খেয়ে একটু মানে ধরেন সন্ধ্যা 6টায় খাওয়া শেষ করেন, 9টায় ঘুমানোর চেষ্টা করেন বা 10টায় ঘুমানোর চেষ্টা করেন, এটা পারবেন? তা তো হয়ে গেল। তারপরে ভোরে ওঠার চেষ্টা করবেন, হয়েছে? উঠে একটু ঘাসে টাসে হাঁটবেন, পারবেন? তা তো শেষ। এরপর হচ্ছে সকালে উঠে আপনি খাবেন না, একটু পানি খাবেন, একটু ওই পিঙ্ক সল্ট দিয়ে একটু গরম পানি খাবেন বা একটু গ্রিন টি খাবেন। আস্তে আস্তে চেষ্টা করুন বেশি ক্ষুধা লাগলে খাবো। যেমন আজকে আমার সাথে ওই ছেলেরা আসছে, ওরা বলে স্যার খাবো। আমি বললাম তোদের ক্ষুধা লাগলে কানবি, তারপর খাইতে দেবো, এর আগে দিব না। আমি বললাম খাবার রাখছি, তো পরে এখন কান্নাকাটি করছে, পরে খাবার দিছি। মানে কথা হলো ক্ষুধা লাগলেই খাইতে হবে না তো। ওয়ালাইকুম আসসালাম। না 1 মিনিট আমি বলতেছি, হ্যাঁ তা আমি শেষ করি। তো এখন শ্বাসের ব্যায়াম করবেন আপনারা, হ্যাঁ আমার ভিডিওতে আছে 6টা শ্বাসের ব্যায়াম আমার ইউটিউবে, তো ওখানে দেখবেন জাহাঙ্গীর কবির শ্বাসের ব্যায়াম, 6টি শ্বাসের ব্যায়াম লিখে দেখে করবেন। এটা কি বেশি কঠিন হবে? আচ্ছা, প্রথমে পারবেন না, কোনো অসুবিধা নেই, তো মরে তো আর যাবেন না। 1 সপ্তাহ চেষ্টা করলে সব শিখে যাবেন, পারবেন না? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কঠিন না তো, এর জন্য টেস্ট লাগবে না। দেখেন, তা আপনি পরিমিত আহার গ্রহণ করবেন, একটু দেরি করে খাবেন, তো এর জন্য টেস্ট লাগবে না। আর যেটা বললাম, ধীরে ধীরে প্রসেস ফুড থেকে বেরোয় আসার চেষ্টা করেন, ধীরে ধীরে। একবারে পারবেন না, আপনারা তো চাইল ডাল কিনে তো ঘরে ভরাট করে ফেলছেন, ফার্মের মুরগি তো ফ্রিজে ভরে ফেলছেন, হ্যাঁ। তো এখন
আস্তে আস্তে পর্যায়ক্রমে ধীরে ধীরে তেল চেঞ্জ করুন, ধীরে ধীরে পরিবর্তন করুন, এটা সময়ের ব্যাপার। তাহলে এইটুক করা শুরু করে দেন, যখন মনে হবে আমি বেনিফিট পাচ্ছি, তাইলে নাহলে একদিন ঢাকা যাওয়ার বাজেট করলেন আর কি, অসুবিধা। জি বোন, আপনি বলেন। বোন যদি কাছে এসে বলেন আমি শুনতে পাবো, নাহলে হ্যাঁ বলেন। জি, আপনি আমাকে একটা বই উপহার দিয়েছেন, এটা হলো ডায়াবেটিসের বই। এটা যাদের কাছে আছে এবং যারা এই বই মানে 6 বেলা চিনি খায়, ওদের ডায়াবেটিস জীবনে ভালো হবে না এবং ওষুধ বাড়তে থাকবে। তো ওনার বইতে দেখা যাচ্ছে যে উনি যত দিন যাচ্ছে এই যে ওষুধ বাড়তেছে এবং ওনার বই ভর্তি ওষুধ এবং ওষুধ আর ওষুধ, এইভাবে ওনার জীবন আস্তে আস্তে ওষুধে ওষুধে শেষ হবে। বসেন, বসেন, হ্যাঁ বসেন। আমি আপনার প্রশ্ন বুঝেছি, আমি উত্তরটা দেই, আপনি বসেন। আপনি ওখানে বসেন, আমি বলি। আরে বোন বুঝতে পারেন নাই, বোনের সমস্যাগুলো কি কি। আমি যে এই মুরব্বীর সমস্যা বললাম যে ওনার কত বছর ডায়াবেটিস, 2007 থেকে, এটা কত সাল, এখন উনি কত ইউনিট ইনসুলিন নেয় জিজ্ঞেস করেন, কত ইউনিট নেন সকালে? 20 আর 13 কত হলো? 33। তারপরে রাতে 10-20, তাহলে কত হইলো? 26 আর 33 কত হইলো? আচ্ছা, না 33 আগে, আবার 26, আবার 36 হইলো কেমনে? মানে না ওই তো 2 বেলা মিলে কত টোটাল কত হইলো? ধরেন 60 হইলো বা 50 হইলো বা 55 হইলো, ঠিক আছে। এখন আপনারা 60 হইলো, হ্যাঁ, তো 60 ইউনিট ইনসুলিন নিতেছেন। এখন ওনার মাজা থাকবে, গিরা থাকবে, ওনার হাঁটার ক্ষমতা থাকবে। আমি কি বোঝাতে পারছি? বন্ধের দিন না হলে আপনারা এনি যে কোনো দিন কাউকে কিচ্ছু জিজ্ঞেস করতে হবে না, সকাল 7টায় নূর টাওয়ারে চলে যাবেন, ঠিকানা নিয়ে যাবেন, খালি পেটে যাবেন, 12-14 ঘন্টা খালি পেটে যাবেন, ব্যাস বাকি কাজ ওখানে গেলেই হয়ে যাবে। মানে আমরা সম্পূর্ণ বিনামূল্যে সকল সার্ভিস দিয়ে রাখছি, বুঝছেন। মানে আমাদের ওই ব্যবসা থেকে যে টাকাগুলো আসে আমরা এখানে খরচ করি। হ্যাঁ, ঢাকায় যেতে হবে, কিন্তু ওখানে থাকার আমাদের কাছে ব্যবস্থা নেই। বাট আপনার আত্মীয় স্বজন যদি থাকে, আর আপনার ব্যবস্থা লাগবে না, আপনি যদি সকালে চলে যান ওই দিনই সব কাজ শেষ করে চলে আসতে পারবেন। ধরেন আমরা 2-1.5 ঘন্টার মধ্যে রিপোর্ট দিয়ে দিব, ডাক্তার দেখে সব পরামর্শ একদিন বাজেট করলে হয়ে যাবে। আমাদের এখানে যে বাসটা রাতে ছাড়ে, হ্যাঁ এটাতে উঠবেন, সকালে যা নামবেন, হ্যাঁ সকালে চলে যাবেন, আবার পরের রাত্রে চলে আসবেন, রাতের বাসে চলে আসবেন, বুঝলেন কথা। এখন তো বুঝেনি যে এখানে তো আর চিকিৎসা দেওয়া সম্ভব না, তাই না? আমি চাইলেও পারবো না। আপনাদের অনেক রকম যাদের ব্যক্তিগত সমস্যা, আমাদের সঙ্গে ওই যে গেলে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখে আপনাকে আলাদাভাবে প্ল্যান দিয়ে দেওয়া হবে যে আপনি কি খাবেন, কতক্ষণ ঘুমাবেন, কি কি ব্যায়াম করবেন, শিখাই দিবে। ঠিক আছে, ক্লিয়ার? খুশি এবার? তাহলে ধন্যবাদ আপনাদেরকে। আর এই যে যারা আয়োজন করেছে, আমাদের স্যার এখানে বসে আছে, তা আপনি একটু জাস্ট দুটো মানে কথা এখানে বলেন। না, অসুবিধা প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিরিঞ্জা ইকো রিসোর্ট যে আজকে এই আয়োজনটি করার জন্য, এবং অশেষ ধন্যবাদ ডক্টর জাহাঙ্গীরকে। আসলে ওনার ভিডিও অনেক আগে থেকেই দেখি, বিশেষ করে আমার শাশুড়ি কিন্তু ওনার ট্রিটমেন্টে ভালো আছেন। উনি সৌভাগ্যবশত এখন বেড়াতে আসছেন এখানে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো আমার শাশুড়ি ভালো হয়েছেন এবং উনি অলরেডি এখানে আছেন। তো আমি যখন বললাম যে উনি আসছেন, বললো যে তুমি অন্তত সময় যদি দিতে না পারে, চাও খাওয়ার দরকার না, যেন একটু আসে, আমি যেন একটু দেখি। ঠিক আছে, তো আমাকে বারবার বলে দিয়েছে। আমি কিন্তু মূলত এই জন্যই আসছি। আর আমার ওয়াইফ অবশ্য অনেকদিন ধরে কান ঝালাপালা করতেছে যাওয়ার জন্য, কিন্তু আসলে আমাদের যে সার্ভিস আসলে সময় করতে পারি না। আমি গত 5 বছর ধরে নাকের সমস্যা নিয়ে ভুগছি। তো এই 5 বছর পরে এইবার ঈদে ছুটি পেলাম নাকের সার্জারি করার জন্য। মানে আমার অবস্থা বুঝতেছেন, আমাদের আসলে বাইরে থেকে আমাদের সার্ভিসটা অনেক কিছু মনে হয়, কিন্তু আসলে এই সার্ভিসে হ্যাঁ কাজ করার যেমন আনন্দ আছে, ঠিক একই সাথে জনগণের সেবা করারও আনন্দ আছে। তো হাসি মুখে অনেক কষ্ট সহ্য করি, তারপর হয়তো মানুষের দোয়ায় এখন পর্যন্ত এই 5টা বছর হয়তো কষ্ট হলেও ভালো ছিলাম, মানে মোটামুটি সারভাইভ করেছি। তো যাই হোক, ওনাকে অনেক ধন্যবাদ। আসলে একটা কথা সবসময় আমরা মানে অনেক ছোটোবেলা থেকে শুনি
যে রোগের চিকিৎসা থেকে রোগের মানে প্রথম যে প্রতিরোধ, সেটাই হচ্ছে অনেক বড় চিকিৎসা, সেটাই হচ্ছে বড় কাজ। আমার রোগ হবে তারপর আমি চিকিৎসা করব, তার থেকে আমি সচেতন হয়ে রোগ যেন না আসতে পারে সেই ব্যবস্থা করবো, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো ওনার এই বক্তব্য আমি জানি না আপনারা কতটুকু নিতে পেরেছেন, কারণ আমি ওনার ভিডিও অনেক আগে থেকে দেখি, উনি যেগুলো বলেছেন এগুলো আমি অনেকবারই শুনেছি। ওনার মেসেজ কিন্তু একটাই, রোগ হওয়ার আগেই আপনি রোগ যাতে না হয় সেভাবে ব্যবস্থা নেন। অর্থাৎ আমি আগে একটা দেয়াল তৈরি করে দিব, যেন ওই দেয়ালে বাধা খেয়ে আমার কাছে আসতে না পারে। তো যতটুকু আমরা নিতে পারি বা নিতে পেরেছি আজকে, সেটুকু যদি ফলো করতে পারেন, আমার মনে হয় আপনারা হয়তো সুস্থ থাকবেন। আর আমরাও চাই আপনারা সুস্থ থাকেন, কারণ আপনারা সুস্থ থাকলে দেশের অর্থনীতিও গতিশীল হয়। কারণ আপনার যে টাকাটা ট্রিটমেন্টের পিছনে খরচ করবেন, হয়তো আপনি আজকে 5 টাকা 10 টাকা 20 টাকা করে মাস শেষে হিসাব করলে দেখা যায় 5,000 7,000 টাকা চলে যায়। বছর শেষ হিসাব করলে দেখেন কত টাকা যাচ্ছে। এই টাকাগুলো তো আপনি অন্য কাজেও খরচ করতে পারতেন, আপনার সন্তানের ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে পারতেন, আপনার বাড়তি ইনকামের জন্য বিনিয়োগ করতে পারতেন। আমি ওভারঅল চিন্তা করে বলছি, তা আপনারা এটা মেনে চললে আমার মনে হয় আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে ধৈর্য নিয়ে শোনার জন্য। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আসলে দেখা হবে।